এদিকে 5 আগস্টেই দেশে ফিরছে শেখ হাসিনা। ফোন করে ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি। দেশ জুড়ে 8 দিনের কারফিউ জারি করল ডক্টর ইউনূসের সরকার। তারপরেও আজ বিকালে মাঠে সক্রিয় হয়েছে ছাত্রলীগ। কোনো বাধাই মানবে না আওয়ামী লীগ ঘোষণা। আগামী 4-5 দিনের মধ্যে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী 4-5 দিনের মধ্যে বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে। আমিও বসে আছি, কবে ইউনূসের হাতে হ্যান্ডকাপ পরাতে পারবো। আর ঠিক একইভাবে তার যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি, কোন দিকে ইঙ্গিত করছে আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। সেই সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে। সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করেছে সরকারও। আসলে এত ভয় পাচ্ছে কেন, এত ভয় পায় কেন? যদি ভয়কেই জয় না করতে পারে তাহলে তো দেশ চালানো কঠিন। আর ভয় পাবার নানা কারণ আছে। গত 1 বছরে বিতর্ক সরকারের পিছু ছাড়ছে না। গত 1 বছরে কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না, যার দরুন বারবার সব সময় ভয় কাজ করছে, ভীতি কাজ করছে। এই বুঝে আওয়ামী লীগ এলো, এসে গলা কেটে নিয়ে চলে গেল না, সেটা বহু দূরে, এখনো সময় লাগবে। আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে, রেডি। সাথে এটাও বলি যে বর্তমান সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যা ঘটছে তার থেকে শতগুণ হাজার গুণ ভালো ছিল, সেই ভালোটাকে মানুষ ফিল করছে, যার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। সরকারও আসলে ভয় পাচ্ছে। সরকার ভয় পেত না। সরকার যদি আত্মবিশ্বাসের সাথে সবকিছু ট্যাকেল করতো, ভালো শাসন করতো, ভালো সময় দিয়ে দিত, গত 1 বছর আগের তুলনায় ভালো একটা সময়, যে না ভালো হচ্ছে, অগ্রগতি হচ্ছে, সুশাসন এসছে, তাহলে কিন্তু সরকারের ভয়ের কোনো কারণ ছিল না। কিন্তু সরকার নিজেই লেজে গোবর অবস্থা লাগিয়ে ফেলেছে, যার দরুন সরকার ভয় পাচ্ছে। এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে চিঠি দিয়েছে। কদিন আগে এই চিঠিগুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে, এই চিঠিগুলো একদম পাবলিকলি প্রকাশ হতো না। কিন্তু দেখুন, সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে, গণমাধ্যমে কিন্তু তত সরকারের সমালোচনা বা সরকার খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখতে পারছে। আস্তে আস্তে গণমাধ্যম কিন্তু উন্মুক্ত হবার চেষ্টা করছে। গণমাধ্যমের শক্তি, প্রবল শক্তি। আমি বারবার বলি, আজকে বাংলাদেশের গণমাধ্যম খবর দেয় না, দিতে পারে না, শুধুমাত্র মবের কারণে। এই মবটা বন্ধ হয়ে যাক। দেখুন, সরকার গণমাধ্যমের দাফাদাফিতেই, সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের লাফালাফিতে সরকার টিকতে পারবে না। কিছু একটা হবে, কারণ আপনারা যত দুঃশাসন করবেন তত প্রেক্ষাপট রচিত হবে তীব্রভাবে, এবং তত ওই প্রেক্ষাপটটাকে যদি আওয়ামী লীগ কাজে লাগাতে পারে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারে। কলাবাগানে সমন্বয়ক সহ 14 জন আটক হয়েছে। 14 জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনা। এই বাচ্চা ছেলেপেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ অভ্যুত্থান কেউ উত্তর দিতে পারবে? এই বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন, এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে। আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো, দেখেন, বৈষম্য বিরোধী একজন নেতা, সে এনসিপির চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে। এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার উপরে হামলা করেছে। আপনারা দেখেন, এরা নিজেরাই কামড়াকামড়ি শুরু হয়েছে। যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না, ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলেপেলেই আমাদেরকে ঘাটতে হয়নি। চট্টগ্রামে চাঁদাবাজি যেটা বের হইলো, বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে। এটা আমরা জানলাম কিভাবে? ওরাই প্রকাশ করছে, ওদের মাধ্যমে জানলাম যে কোনো পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে। রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে 4 সমন্বয়ক আটক হয়েছে। কেন আটক হয়েছে? ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন চাঁদাবাজি করতে গেছে, সিনিয়র সমন্বয়করা ওদেরকে ধরাই দিছে। চিন্তা করেন, এই সময়ে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিছু চাঁদাবাজির ঘটনা ঘটেছে। আমজনতা দলের পক্ষ থেকে আমরা একটু উল্লেখ করতে চাই এগুলো। এর মধ্যে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে ঘটনা ঘটিয়েছে, এর মধ্যে তানভীরের নাম উল্লেখযোগ্য। ডক্টর ইউনূস সরকারকে বলতে চাচ্ছি যে তানভীরকে গ্রেপ্তার করার জন্য আপনাদের কি কি আলামত দরকার? তানভীরকে আটক করার জন্য, এই তানভীরের জন্য এবং 46 প্রেস মালিক, এরা যৌথভাবে কয়েকশো কোটি টাকা লুটপাট করলো, যার কারণে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক পাইতে দেরি হলো। আমরা প্রতি বছর যেই রকমই হোক, শেখ হাসিনা সরকার যেই রকমই থাকুক, একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি, কিন্তু আমরা গালি দেই, বাট যেটা ভালো সেটা ভালো বলবো। আজকে এই ডিসক্রেডিটটা ইউনূস স্যারকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে, এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি।
ইউনূস স্যার এই জবাব দিতে পারবে? আপনি তো পারতেন এই তানভীরকে গ্রেপ্তার করতে। তানভীরকে গ্রেপ্তার করা হয়নি। তানভীরকে কেন গ্রেপ্তার করা হয়নি? কারণ এখানে শুধুমাত্র তানভীর এখানে জড়িত না, যেটা সমন্বয়করাই আবার বলতেছে এটার ভাগ উপরে পর্যন্ত যাচ্ছে। তাহলে এই যে নতুন বাংলাদেশ আমরা পাইলাম, এই তানভীররা কি গ্রেপ্তার হবে না? এই বাংলাদেশ আমাদের দেশ, জঙ্গিদের কোনো স্থান নাই, সন্ত্রাসীদের কোনো স্থান নাই, আর ওই জঙ্গি নেতা ইউনূস তারও স্থান নাই। অবৈধভাবে যেভাবে ক্ষমতা দখল করেছে তাকে সেইভাবে বিদায় দিতে হবে, তার জন্য জনগণের কাছে যেতে হবে। এবং এই যে তোমাদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং একের পর এক যে যাদের হত্যা করেছে, এই সমস্ত কাহিনী তুলে ধরতে হবে দেশের মানুষের কাছে আন্তর্জাতিকভাবে। আর আজকে সাধারণ মানুষের আয় রোজগার নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবার জীবনে নাভিশ্বাস উঠেছে, কর্মসংস্থান হারিয়ে গেছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম এখন অন্ধকার, সেচ দিতে পারে না, সব জায়গায় দখল আর চাঁদাবাজি, প্রত্যেক জায়গায় চাঁদাবাজি, উঠতে বসতে চাঁদা, উঠতে বসতে দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে ইউনূস। কাজী এমনকি শেয়ার মার্কেটের টাকাও তো পাচার। আমি এটুকুই বলবো যে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেভাবে পারবে যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে। এবং বাংলাদেশের জনগণকে বলবো, এতদিনে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন যিনি একটা ভালো মুখ দেখিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে। গ্রামীণ ব্যাংকটা গ্রাস করে খেয়েছে, ওটা তো সরকারি ব্যাংক, সরকারি টাকায় করা। আমি নিজেই তো প্রধানমন্ত্রী থাকাকালীন সময় 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলাম। আজকে সেই ব্যাংকের মালিকানা ক্ষমতা এসে আগে হাতিয়ে নিয়েছে। ক্ষমতা আসতে না আসতেই ম্যান পাওয়ারের ব্যবসা, সেই ডিজিটাল ওয়ালেট, ওই নগদ বিকাশ, সে ওই রকম টাকা লেনদেনের ব্যবসা, বিশ্ববিদ্যালয়ের ব্যবসা, কত ব্যবসা হাতিয়ে নিয়েছে। 4800 কাঠা জমি পূর্বাচলে কি সেখানে রিসোর্ট তৈরি করেছে, বিনোদন কেন্দ্র, কক্সবাজারে তার বিনোদন কেন্দ্র। আর তার ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকা, তারপরে একটা ট্যাক্সও দেয় না। যার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা, লেবার করে সাজাপ্রাপ্ত আসামি, সে আবার আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়ায়। আর দুর্নীতি দমন কমিশনে যাকে বসিয়েছে ওই যে মমিন সাহেব, সে তো বিমানের কাজ করতো এবং তার দুর্নীতির কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর আজকে সে হচ্ছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, যে মিথ্যাবাদী বলে সারা বিশ্বকে বোকা বানিয়ে আজকে ক্ষমতায় বসে একের পর এক অপকর্ম করে যাচ্ছে। যারা শিশুদের লাশ গুম করতে পারে, মায়ের বুকে কষ্ট দিতে পারে, ভাইয়ের বুকে বোনের বুকে কষ্ট দিতে পারে, মা বাবার অনুভূতি যার ভিতরে নাই, সে বাংলাদেশ কি চালাবে? কাজে এই দুঃশাসন থেকে দেশকে ইনশাল্লাহ আমরা মুক্ত করবো। সেই প্রতিজ্ঞা আজকে তোমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেটাই তোমরা নাও। আর বাংলাদেশের জনগণের শান্তি নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার পরিবেশ তৈরি করে মানুষের জীবন মান আবার আমরা উন্নত করব ইনশাল্লাহ। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হয়েছি। এই উন্নয়নশীল দেশকেই আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো 2041 সালের মধ্যে, এবং ইনশাল্লাহ আমরা তা করবো। সবাইকে আপনি কি এটা গৃহযুদ্ধ বাঁধাতে চান? গৃহযুদ্ধ বাঁধালে কি হবে? আমি মনে করি একটা সম্ভাবনাময় দল আপনি আপনি আজকে ক্ষমতার থেকে চ্যুত হয়েছেন, কালকে যে আপনি ক্ষমতায় ফিরে আসতে পারবেন না এর কোনো গ্যারান্টি নাই। হয়তো আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসতে পারে, কিন্তু যদি আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন না হয়, জনগণের প্রতি যদি আস্থা দেখাতে না পারেন, জনগণের উপর যদি আপনি বিশ্বাস স্থাপন না করতে পারেন, তাহলে জনগণ হয়তো আপনাদেরকে সুযোগ নাও দিতে পারে। জনগণ তো সুযোগ দিবেন বা জনগণ সুযোগ পাবে নির্বাচনের মাধ্যমে। আপনি নির্বাচনের নকশাই করছেন তাকে বাদ দিয়ে, তার নিবন্ধন। কিন্তু আপনি তো আমার কথা তাহলে কোনো কংগ্রেস নিলেন না। তাহলে আমার বক্তব্য যে আপনি টেলিভিশনে এসে দিলাম এত রাত করে দেবো, আপনি কংগ্রেস নিচ্ছেন না। আমি কি বলতেছি? আমি বলতেছি আপনার রিকনসিলিয়েশনের জন্য সুযোগ দেওয়া হোক, আপনি পক্ষে বলতেছি। আমি এখানে তওবা কমিশন করে তওবা চাওয়া বলতেছি, কারণ আপনি রিকনসিলিয়েশন চাইবেন না, তওবাও চাইবেন না। আমি আপনাকে বলছি সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনার সুযোগ দেওয়া হবে, আপনি সেটাকে এনক্রোচ করবেন না। রূপরেখা আছে আপনার তওবা কাউন্সিলটা, রূপরেখা তো আমরা যদি কেউ অ্যাকসেপ্ট করে যদি কথা বলে আমরা দিব, কিন্তু তারপরে যদি আপনি মনে করেন বাংলাদেশের গন্ডগোল পাকাবেন, বাংলাদেশের অপসারিত করবেন, তাহলে আপনাকে বাংলাদেশের মানুষ ছেড়ে কথা বলবে? আপনি ক্ষমতায় থাকে ক্ষমতায় কিছু করতে পারেন নাই, আমার ক্ষমতা বাড়ির থেকে আপনি কি করবেন এই হাম্পি তাম্পি দেখা কোনো লাভ আছে? কিন্তু আমি যেটা বলছি যে আপনাদের জন্য আজকে ভাগ্য ভালো যে আপনাদের বিরোধীদের জন্য, আওয়ামী লীগের বিরোধী যারা, আপনি বলতে সরি আমি আপনাকে আওয়ামী লীগ বুঝাচ্ছি না, আমি অপোনেন্ট করতেছি, আমি আপনাকে আওয়ামী লীগ ব্যান করতেছিলাম। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগ সরকার যারা আছে তাদের বিরোধীদের ঐক্যটা নষ্ট হইলে তাদের লাভ হবে। এই জন্য বারবার আমি আহ্বান জানাচ্ছি, বিএনপির কাছে আহ্বান জানাচ্ছি, জামাতের কাছে আহ্বান জানাচ্ছি, এনসিপির কাছে আহ্বান জানাচ্ছি, এই তিনটি শক্তির মধ্যে যেন কোনো অনৈক্য সৃষ্টি না হয়। এই তিনটি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি হইলেই
সেখানে কিন্তু ওই কি বলে না, যে লক্ষিন্দরের সাপের ওই গর্ত তৈরি হয়ে যাবে, ওই গর্ত দিয়ে লক্ষিন্দরের সাপ ঢুকে যাবে। আমি সরি আওয়ামী লীগের সাপ বলছি না, কিন্তু ক্ষতিকারক জিনিস সেখানে ঢুকে যাবে। এইটা যদি অনৈক্য হয়, যদি এই তিনটি শক্তির মধ্যে অনৈক্য দেখা দেয়, তাহলে সেটা সরাসরি আওয়ামী লীগকে সাহায্য করবে। আমি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে রাজি আছি, আমি রাজনৈতিকভাবে জনগণকে নিয়ে আওয়ামী লীগকে মোকাবেলা করবো, করে আসছি অতীত, এখনো করবো, কিন্তু আমি আপনার অধিকার সংরক্ষণ করার রাজনীতি করবো। আমি আপনাকে বিশ্বাস করি, আমি মনে করি, আমার রাজনৈতিক বিশ্বাস আপনাকে নির্বাচন করতে দেওয়া উচিত, এটা আমার বিশ্বাস। কারণ আমি মনে করি আমি মানুষের মাধ্যমে নির্বাচিত হবো। আমি মনে করি আমার ব্যক্তিগত রাজনীতি হলো আমি আমার প্রতিপক্ষকেও সমান সুযোগ দিব, সে তাকে জনগণ গ্রহণ করে করবে। আমি এই প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না, এবং অতীত করি নাই, অতীত আমি এক কথা বলেছি। আপনারা দেশ আপনি যেভাবে বলছেন, ভালো একটা ফর্মুলা নিয়ে বলছেন, দেশ তো সে পথে যাচ্ছে না। যাবে, আমরা চেষ্টা করে যাবে, চলেন সবাই মিলে চেষ্টা করি। দেশটা একদিনে চলে যায় না, দেশটা একদিনে পরিবর্তন হয় না। এই চেষ্টা তো এখন আপনার দলের পক্ষেও নাই, কিন্তু এই দলটা আপনার দল এইভাবে এই চিন্তা করছে না। আমি আমার দলের পক্ষে নাই, বিপক্ষে আছে তো মনে করি না, আমাদেরকে বাধা দেয় নাই। আমরা তো 3 দিন ধরে কেউ বলতেছি, আমাদেরকে তো কেউ বাধা দেয় নাই, কিন্তু না করে নাই। কিন্তু আপনারা তো গ্রহণ করতে হবে, আপনারা তো বলতে হবে এই ধরনের যদি কোনো পরিকল্পনা সরকার থাকে, আপনাদের ময় মুরব্বী আছে, আপনাদের যে মুরব্বী দেশগুলো আছে, তাদেরকে বলেন তারা এই পয়েন্টটা তুলো। আপনাদের পক্ষে তো মার্কিন যুক্তরাষ্ট্র গতকালকে আইসা কি বলে ওই দেন দরবার করে গেছে, গতকালকে তো মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স যাদের স্বার্থে, যাদের ব্যবসার স্বার্থে, কারণ তারা জানে স্টেবিলিটি ছাড়া এখানে একটা স্টেবল ইলেকশন, স্টেবল গভর্নমেন্ট ছাড়া তার বিনিয়োগ এখানে নিরাপদ নাই। তাহলে সেটা তো আমরা বলছি নাই, তাহলে আপনাকে তো আগে আসতে হবে, আপনাকে তো গ্যারান্টি দিতে হবে যে আপনি আবার ক্ষমতায় গেলে অতীতের মতো এগুলো করবেন না, আপনিও আমাদেরকে জেল জুলুম নির্যাতন চালাবেন না, আপনি অতীতের মতো গুম খুন করবেন না। এই কথাটা তো আপনাকে গ্যারান্টি দিতে হবে, আপনাকে তো বলতে হবে। আজকে রঞ্জন মোহন একটা প্রসঙ্গ দেয়, বাণিজ্য উপদেষ্টা সর্বশেষ বলেছেন প্রকাশ না করার শর্তে তারা একটা চুক্তি করেছেন, এটা নিয়ে কোনো ধারণা আছে? এখন উনি তো বলেছেন প্রকাশ না করার শর্তে চুক্তি করেছেন। আমরা সারা বিশ্বের যতগুলোকে সঙ্গে আমেরিকানে চুক্তি করেছে সবাই এনডিএ সাইন করে চুক্তি করেছে। কেন করাইছে তারা চুক্তি? যেহেতু থার্ড পার্টি জানতে না পারে আমরা তোমাকে কতটুকু ছাড় দিলাম, কতটুকু ছাড় দিলাম না। এটা আমেরিকানদের স্বার্থে তারা করিয়েছেন। তারা বলেছে তুমি যদি ছাড় চাও তাহলে তোমাকে আমি ছাড় দিব, কিন্তু সেটা কাউকে বাইরে বলতে পারবো না। আমরা অনেক সময় কি বলি যে বাড়ি ভাই আপনি কথাটা বললাম অফ দ্য রেকর্ড, কথাটা বাইরে আপনি বলবেন না। এটা তো সারা পৃথিবীতে প্রচলিত। এনডিএটা যদি আমি অফ দ্য রেকর্ডে যদি আপনার করিডোর, সেন্ট মার্টিন, বন্দর এই বিষয়গুলো থাকে, আপনি আপনার জনগণের কাছে কি জবাব দেবেন? ভাই এখানে একটা জিনিস বলতে হবে, আপনি চিনির শরবত বানাচ্ছেন, এখন দিচ্ছি চিনির শরবত, এখন যদি আপনি যদি আমাকে প্রশ্ন করেন এটার মধ্যে কি বিষ আছে, তাহলে আমি জবটা কি দিব? হয় আমাকে খাইয়া প্রমাণ করতে হবে বিষ নাই, অথবা আপনাকে খাওয়া প্রমাণ করতে হবে বিষ নেই। আপনি তো খাবেন না, আপনি আগে বিষ সন্দেহ করেছেন, তাহলে আমাকে খাইয়া প্রমাণ করতে এখানে সরকার একটা এনডিএ করেছে মার্কিনদের সাথে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সকল দেশের সঙ্গে চুক্তি করেছে। এই চুক্তিটা তারা ইন্দোনেশিয়ার সঙ্গে করেছে, এই চুক্তিটা ফিলিপাইনের সঙ্গে করেছে, এই চুক্তিটা ভারতের সঙ্গে করেছে, এই চুক্তিটা ইউরোপের সঙ্গে করেছে। চুক্তির কারণে ভারত জানিয়েছে সে শুল্কমুক্ত ভাবে তার গার্মেন্টস প্রোডাক্ট মার্কিন বাজারে নিয়ে যাবে। এখন এই যে সে তো এই চুক্তিটা তো আমরা তাই করেছি, আমরা বা আমি তো সরকারি পক্ষে যাচ্ছি এখন এই জন্য যে আমার সরকারকে তো কাজ করার সুযোগ দিতে হবে। এই সরকার এনডিএটা কি যে তোমার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আমি যে আলোচনা করব, তোমাকে যে আমি ট্যারিফ কমাবো, এই ব্যাপারে যে কথাবার্তা বলবো, যে কনসিডারেশন গুলো দিব, সেটা তুমি তৃতীয় পক্ষকে জানাতে পারবে। এটার পরে যদি তারা আমাকে ট্যারিফ কমায় 20% নিয়ে আসে, তাহলে আমরা প্রচার করে দিব, প্রকাশ করবো যে হ্যাঁ আমার ট্যারিফ 20% দিয়েছে। কিন্তু আমাকে বলতে হবে না, মার্কিন যুক্তরাষ্ট্র বলবে যে বাংলাদেশে আমরা 20% ট্যারিফ কমা দিয়েছি, কিন্তু কেন দিয়েছি এটা তুই বলতে পারবি। এই দেশটা আগামীতে চালাবেন আপনারা যারা ইলেকশন করবেন, তারা তো থাকবে না, কিন্তু আপনাকে আস্থায় নিয়ে তো চুক্তিটা করতে হবে। আপনি যদি আস্থায় না আসেন, পরে চুক্তিটা কন্টিনিউ করবেন এই গ্যারান্টি কিছু? ভাই আমার এই সরকারের প্রতি আস্থা নাই, কে বললো? আমার জানা নেতা জনাব তারেক রহমান সাহেব তো বলে দিয়েছেন যে আপনাকে ব্যর্থ হতে দিব না। তো ওনারা যা করছেন আস্থা নিচ্ছেন, একসময় বলতেন, কিন্তু সাম্প্রতিক সময়ে না বলছে নির্বাচন না দিলে সন্দেহ তৈরি হবে, বলছে নির্বাচন না দিলে আপনার প্রতি আমার অবিশ্বাস তৈরি হবে, কিন্তু উনি তো বলেন নাই যে আমি আপনার করবো না। আর এই বর্তমান সরকার আস্থায় যে নাই, না থাকলে তো ওরাই প্রতিবাদ করতো, এই এনডিএর বিরুদ্ধে প্রতিবাদ করতো জামাত ইসলাম, প্রতিবাদ করতো এনসিপি, প্রতিবাদ করতো বিএনপি, এরা তো কেউ প্রতিবাদ করার, ইসলামিক দল প্রতিবাদ করতো, অন্যান্য রাজনৈতিক দল যারা 30টা রাজনৈতিক আলোচনা করতে গেছে তারা প্রতিবাদ করতো যে আপনি এনডিএ। আওয়ামী লীগের প্রতিবাদের কোনো মূল্য নাই রে ভাই। আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসররা যেই প্রতিবাদী করুক, এই প্রতিবাদ বাংলাদেশের কোনো মূল্য নাই। ইট ইজ নট মানে প্রাসঙ্গিক না, এটা কগনিজেবল না, আপনার বক্তব্যটা কগনিজেবল না। আপনি কগনিজেবল হইতে হলে দুইটা জিনিস করতে হবে আপনাকে। এক নম্বরে আপনাকে বাংলাদেশ সরকারের কাছে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে।
তারপরে আদালতে গিয়ে আপনি আত্মপক্ষ সমর্থন করে আপনি ইনোসেন্ট প্রমাণে আসতে হবে। এই দুইটার আগে তো আপনি প্রাসঙ্গিক না। আপনি তো নিজেই সরকারকে কোনো বৈধ সরকার মনে করেন না। আপনি যদি বৈধ সরকার মনে না করেন তাহলে আপনি করেন, আপনি বলেছেন। আমি তো বলেছি সরকার সাংবিধানিক না, এই সরকার বিপ্লবী সরকারও না, বলে আমি তার বৈধতা নিয়ে প্রশ্ন করেছি। কারণ সে যে আইনের কাছে সারেন্ডার করবে, আপনি দীর্ঘদিন ধরে এই দেশে রাজনীতি করেছেন, আপনি কোনোদিন দেখেছেন কোর্টের মধ্যে আদালতে এইভাবে মারপিট করা হয় এবং সরকার কোনো ব্যবস্থা নেয় না? কোনোদিন আপনি দেখেছেন এই দেশে? এটা তো জনগণের স্বাভাবিক প্রতিক্রিয়া। রাস্তায় চোর ধরা পড়লে, পকেটমার ধরা পড়লে, ডাকাত ধরা পড়লে ক্ষমতায় গেলে সবাই এরকম এই দেশে যে কোনো চোর ডাকাতকে রাস্তায় ধরা পড়লে পিটাই মেরে ফেলে। আপনাদের তো ভাগ্য ভালো যে শেখ হাসিনাকে পালাইতে দেওয়া হয়েছে, হেলিকপ্টার করে সরাই দেওয়া হয়েছে। আপনি প্রথম এই পালানোর বিরুদ্ধে বলছেন যে 3 বাহিনী প্রধান স্যালুট করে আপনি বলেছেন, আপনি আবার হঠাৎ করে পালানোর কথা বলেন কেন? আপনি এখন জনগণের রোষ থেকে বাঁচার জন্য আপনাকে আমরা সসম্মানে দেশ থেকে চলে দিয়েছি। আপনি তো আমি লক্ষ্য করবো, আপনি বলেন আমি সারেন্ডার করতে চাই। আপনি রঞ্জন ভাই অনুরোধ কথা বলছেন, আপনি বলেছেন অন রেকর্ড, আপনি বলেছেন 3 বাহিনী প্রধান সেলুট দিয়ে তাকে স্থানান্তর করেছে, তারপরে এখন বিচারের জন্য চাচ্ছে। এটা কি আপনি এটা সম্পূর্ণ করেন? তো আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলেছি, কেউ বলার আগে বলেছি এবং গত সেপ্টেম্বরে বলেছি, এখন আরো আজ থেকে আরো শেখ হাসিনা পালায় যায় নাই, শেখ হাসিনা স্থানান্তরিত হয়েছে। আমি উদাহরণ দিয়ে বলেছি। কিন্তু আজকে যদি আপনি মনে করেন বাংলাদেশের রাজনীতি আপনি ফিরে আসতে চান, তাহলে রাস্তাটা তো আপনি মাতলাবেন, কিভাবে আসতে চান? ইলেকশনের মাধ্যমে মানুষ ঠিক করবে, পাবলিক তো ঠিক করে দিয়েছে, তারা জনগণ শেখ হাসিনাকে চায় না। ইলেকশন এটা 5 আগস্টের পরে 11 মাসে দেশের যে পরিস্থিতি, সবাই মনে করছে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সুযোগ নেই, কিন্তু 11 মাসে দেশের পরিস্থিতির কারণে আপনিও বলছেন ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। এটা হ্যাঁ, আমি তো কি বলছি, এই শেখ হাসিনাকে জনগণ তখন বিতাড়িত করেছে, জনগণ তার পক্ষে দাঁড়ায় নাই, তার সেনাবাহিনী দাঁড়ায় নাই, তার পুলিশ বাহিনী দাঁড়ায় নাই, তার জজ ব্যারিস্টাররা দাঁড়ায় নাই, এমনকি তার দলের লোকেরা পর্যন্ত দাঁড়ায় নাই, কারণ তারা জনগণের বিপক্ষে দাঁড়ানোর মতো সৎসাহস তাদের ছিল না। আজকে হয়তো জনগণ মনে করে যে হ্যাঁ, শেখ হাসিনা যদি আসতে চায় আসুক, আমাদের আপত্তি নাই, তবে তাকে মাপ চাইতে হবে, তবে তাকে বলতে হবে অতীতে যা করছে এগুলো করবে না। এটা ভোট ক্যাম্পেইনের সময় সব রাজনৈতিক দল মাপ চাই গিয়ে যে আমরা সবাই এটা বলে। আপনি তো বলতেছেন এই কথাটা, আপনি একবার চুরি করে ধরা হয়েছেন, আপনি আবার বলতেছেন আপনাকে ঘরে রেখে আমি চলে যাবো, আমার মাল আমার নিরাপদ থাকবে, তার একবার বাকি মালটা নিয়ে যাবেন। আপনাকে তাকে বলতে হবে যে ভাই যদি অতীতে চুরি করে থাকি আমি ভুল করছি আর চুরি করবো না, আপনাকে বলতে হবে তো ভাই। আপনি ইলেকশনে ভোট চাইতে গিয়ে এগুলো বলতে হবে, ভোট চাইতে গেলে কিন্তু আপনি তো ভোটই রাখতে যাবেন না, আপনি ভোটই রাখবেন না, আপনি নিবন্ধন বাতিল করেছেন, ভোটে কিন্তু সুযোগ নেই। এটা এখন তো আপনি তো নিবন্ধন বাতিল শুরুটা আপনি করেছেন, আপনি তখন জামাতে নিবন্ধন বাতিল করেছেন, জীবনকে জামাতের মধ্যে নিবন্ধন বাতিল করে টিকতে পারেনি আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ তো জামাত না, আওয়ামী লীগ তো অনেক বড় একটা সংগঠন। ভেরি গুড। তাহলে আজ জামাতও টিকতে পারবে না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে। সো ওয়েট ফর দ্যাট। আপনি জামাত বলতে আপনি গভর্নমেন্টটাকে দেখেন, ইউনুস গভর্নমেন্টটাকে দেখেন জামাত বলতে। কেন বলবো না, আমি বলবো জামাতকে আপনি করেছেন টিকতে পারেন নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে জুলাই সনদের খসড়াটা আপনি দেখেছেন? জুলাই সনদের আমি জুলাই সনদের ব্যাপারে আমি উদাসীন এবং এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, কারণ জুলাই সনদ নিয়ে যারা কথাবার্তা বলছে, আলোচনা করছে, তারা বাংলাদেশের কোনো বৈধ নাগরিক নন এবং কোন রাজনৈতিক দলের, কোন জনপ্রতিনিধি রাজনৈতিক দলের তারা না। ফলে তারা কি করলো এটা আমার দেখার বিষয় না, এটা নিয়ে আমি আগ্রহ না, এবং আমি এটাও জানি এটার কোনো ফল হবে না, এই সনদ কোনোদিন কার্যকরী হবে না, এই সনদ কোনোদিন মানুষের সামনে আসবে না, এবং এই সনদের সঙ্গে যারা সরকার পক্ষ আছে তাদেরকে আমরা দেশের বৈধ নাগরিক বলে মনে করি না। আমার রাজনীতি পরে কথা, তারা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা আমার মনে হয় না কোন রাজনৈতিক দল মেনে নেবে না। আপনারা তো মেনে নেবেন না। এমনকি একটা কথা বললেন রঞ্জন ভাই, আওয়ামী লীগের কথা, আওয়ামী লীগ ঠিক এই কথাটা বলছে, কিন্তু আপনাকে আওয়ামী লীগে জয়েন করার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ মাফ করুক, আপনার মুখে থুতু দেবো, মুখে মারবো, থুতুটাকে মুখে মারবো, অনলাইনে মারা যায়, অনলাইনে মারা যায়। হ্যাঁ, আপনার কথা বলে আমার স্কিনে থুতুটা পড়বে। আমি থুতু দিয়ে বলছি যে জীবনে কোনোদিন আওয়ামী লীগে যাওয়ার প্রশ্ন ওঠে না, বুঝছেন না? এবার অতীত মন্ত্রিত্ব দিয়ে চেষ্টা করছে শেখ হাসিনা। আপনি পঞ্চমবার বিএনপি থেকে বহিষ্কৃত, আবার চান্স মতো বিএনপিতে যাবেন আপনি? 100 বার যাবো, লক্ষ বার যাবো, যতবার। আমি তো বিএনপিতে আছি, যাবো কি আবার?
আমি তো বিএনপিতে আছি। কিন্তু আপনি এখানে কথাগুলো বিএনপির মতো বলেন নাই, আপনি আখতারুজ্জামানের মতো বলছেন। আপনি সবসময় যেভাবে বলতেন এবং বহিষ্কার হতেন, ঠিক আজকেও সেরকম কথা বলছেন। আমি তো মনে করি এইটাই বিএনপির কথা হওয়া উচিত, তাই বলে যাচ্ছি। আমি তো এখনো মনে করি আমি যে বক্তব্যগুলো দিচ্ছি এই বক্তব্যগুলো বিএনপির হওয়া উচিত। যদি তারা 15 বছর 20 বছর আগে আমার কথাগুলো শুনতো, তাহলে বিএনপির এই যে ভাগ্য বিড়ম্বনা গুলো হয়েছে, আমার বিশ্বাস, আমি ক্ষুদ্রভাবে চিন্তা করি, হয়তো এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের পড়তে হতো না। এখনো আমি তাই বলছি, আমি যা বলছি বিএনপির জন্য বলছি, বিএনপির পক্ষে বলছি, বিএনপির ভালোর জন্য বলছি, যেটা করলে আমার বিএনপি ভালো হবে। আচ্ছা, অনেকে অনেক মন্তব্য করছেন, বুঝছেন, অনেকে অনেক মন্তব্য করছেন। একটা মন্তব্য, আক্তার সাহেব আজ ফেসে গেছেন, বাড়ি বাড়ি ছাই দিয়ে ধরেছেন, তারপরে এক জায়গায় বলেছেন সেনা প্রধানের বিচার চায় তারা। আপনি কি সেনা প্রধানের বিচার চান? ওই যে শালা বলছে, ওই শালা বলেন সেনাপতিকে বাপের ঠাকুর, হ্যাঁ, সেনাপতি তোর চাকরি করে যে তোর তার বিচার চাইতে হবে, যেটা বলে এটা করে এখন তোর বাপের বিচার করছ না কেন? তোর মধ্যে একটা পোলা জন্ম দিছে, পোলা পয়দা করছে, ওইটা চল সেনাপতির বিচার চাস তুই বেটা। আমরা বেশ জমজমাট একটা আড্ডা হলো, আপনি আগামী 7 দিন বাংলাদেশ আপনি বলেছেন 1 তারিখ থেকে চেঞ্জ আপনি দেখতেছেন, আপনি কোনো আইডিয়া করতে পারেন চেঞ্জটা কি? আমি আপনাকে প্রশ্ন বলছি, কোন বাংলা দেখতে চাই? যে স্বাধীন বাংলা আমরা করেছি 71 সালের 16 ডিসেম্বর, যে বাংলা চলে আসছে গত 52 বছর ধরে, এই বাংলাদেশটাকে আমরা গতিশীল দেখতে চাই, সামনে দিকে নিতে চাই। আর আমি অবশ্যই 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে একটা অস্থিতিশীল এবং একটা অবস্থা বিরাজমান দেখতে পাচ্ছি, চোখে ভাসতেছে। যদি কেউ না কেউ যদি পিছনে না হয়, না হটে, যদি কেউ না কেউ সারেন্ডার না করে, কেউ না যদি তাকে রিকনসাইল না করে, কেউ যদি বাস্তবতাকে যদি মেনে না নেয়, তাহলে একটা বিড়ম্বনাময়, একটা অশান্তিকর পরিবেশ তৈরি হবে। এটা নির্ভর করবে আমার বড় রাজনৈতিক দলগুলোকে অবস্থানের উপরে। তারা যদি তাদের অবস্থানকে যদি জনগণের পক্ষে নিয়ে আসে, তারা যদি ঐক্য ধরে রাখে, তারা যদি অনৈক্য হয়, এরকম কোনো কাজ না করে, তাহলে আমি বাংলাদেশে আগামী 7 দিন কেন, আমি 1 বছরও কোনো সমস্যা দেখি না, 5 বছরও কোনো সমস্যা দেখি না। যদি ঐক্যে ফাটল না ধরে, যদি কোনো অনৈক্য দেখা না দেয়, তাহলে আমি 7 দিন না, আমি 5 বছরও 7 বছরও বাংলাদেশে আমি কোনো সমস্যা দেখি না। আমার অনৈক্য তৈরি হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ না, বিএনপি, এনসিপি, জামাত, এই 3টা দলের মধ্যে অনৈক্য তৈরি হয়ে গেছে। না, তৈরি হয়ে গেছে এটা আপনারা দেখতেছেন, কিন্তু আমরা মনে করি অনৈক্যটা হওয়া উচিত না। আপনারা যে অনৈক্য দেখতে পাচ্ছেন, এটা দেখতে না পারে কেউ, আমরা সেই চেষ্টাই করছি। সেই কথাই বলেছি, গত কদিন ধরে এই কথা বলে আসতেছি, যে যারা শেখ হাসিনা বিরোধী ছিল, আওয়ামী লীগ সরকারের বিরোধী ছিল, তাদের জন্য বৃহত্তর কল্যাণের জন্য বড় কিছু স্যাক্রিফাইস করে হলো তাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য ধরে রাখতে হলে স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। বৃহত্তর কোনো ত্যাগ স্বীকার করে হলে ঐক্য ধরে রাখতে হবে। আর ঐক্য ধরে রাখতে পারলে, আমি বলেছি আওয়ামী লীগের লোকদের গরু কিনে রাখতে, গরু খাওয়ানোর সময় আসছে, এটা আমি বলেছি। যদি ঐক্যের মধ্যে কোনো ফাটল হয়, এই 3 গ্রুপের মধ্যে যদি কোনো সংঘাত বা অনৈক্য হয়, তাহলে আওয়ামী লীগ গরু খাওয়াবে খুব তাড়াতাড়ি। এটা হবে। আওয়ামী লীগ তো পলিটিক্যাল পার্টি, সে জানে কোন সময় গরুটা খাওয়াতে হয়, গরুটা কিনতে হয়, সেটা সে জানে। প্লাস হচ্ছে তাকে ম্যানেজ করে যারা চিন্তা করেন, আওয়ামী লীগ তো বসে বাদাম খাওয়ার পার্টি না, তাই তো? অবশ্যই না, অবশ্যই না। তবে আমি এটা মনে করি, এই 3 পার্টির ঐক্য যতদিন থাকবে, ততদিন আওয়ামী লীগকে বাদামি খেতে হবে। এই গরু থাকবে না, এই গরু বেঁধে রাখতে হবে, সবাই থাকবে না। অলরেডি হয়ে গেছে, কালকে একটা ওইখানে আবার ওয়াক আউট হবে, ওই যে ঐক্যমত্য কমিশন, এখানে ওয়াক আউট হবে। ঐক্যমত্য ভাঙে গেলেও কিছু আসে না, কিন্তু বিএনপি, জামাত এবং ওই এনসিপির মধ্যে একটা ঐক্য তৈরি হবে, আরো সুদৃঢ় ঐক্য তৈরি হবে। আমার মনে হয় ঐক্য অলরেডি শুরু হয়ে গেছে, ঐক্যের ডাক সবাই দিচ্ছেন। ঐক্য আরো দৃঢ় হবে, আরো সুসংগত হবে। তার লক্ষ্য একটাই, শেখ হাসিনাকে যেন আসতে না দেওয়া হয়, শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে। এই ব্যাপারে যদি ঐক্য যত বেশি শক্তিশালী হবে, ঐক্য যত দৃঢ় হবে, অপ্রিয় সত্যি হলে সেটা শেখ হাসিনার পক্ষে সম্ভব না। শেখ হাসিনার সাকসেস নির্ভর করে, সফলতা নির্ভর করে, আওয়ামী লীগের সফলতা নির্ভর করে, যদি এই 3টি দলের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে পারে। আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, ওনার সাথে মিলে আপনাকে কিছু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। এটা কারা প্রস্তাব দিয়েছিল আপনাকে? আপনাদের বন্ধু বান্ধবরাই, যারা দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা আওয়ামী লীগের দূর থেকে ঢিল মারতে চায়, যারা সুযোগ সন্ধানী করে হচ্ছে না করতে চায়, এই জন্য আমি জিনিসটা প্রকাশ করে দিলাম। আচ্ছা, মেজর আক্তার আপনাদের এই ধোকায় পা দিবে না। মেজর আক্তার ছাড়া বিএনপিও করতে পারে, বিএনপিও কমেন্ট করতে পারে, মেজর আক্তার ছাড়া তারা চলতে পারে। চলুক, তারা চলতেছে, চলুক, আমার তো নাই। কিন্তু মেজর আক্তার বিষয়টা খুবই স্পষ্ট, সে কখনোই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যাবে না,
তবে তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষে সে কখনোই থাকবে না। আবার স্বাধীনতার বিরোধীদের পক্ষে কখনো যাবে না, তাদের বিপক্ষেও যাবে না। এখানে অবশ্যই জামাতকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা যায়? জামাতকে নিয়ে 100% থাকা যাবে না কেন? না থাকার কি আছে? এটা তো এই দেশের সন্তান। তারা তাদের মতো করে বাংলাদেশ দেখে, আমি আমার মতো করে বাংলাদেশ দেখি। এটা আমার দায়িত্ব তাকে কনভিন্স করা, শিখতে কনভিন্স করে তাকে নিয়ে যেতে পারে আমার কি করার আছে। কিন্তু সে তো বাংলাদেশ সন্তান। এই জামাত যারা করে তারা তো বাংলাদেশ সন্তান, তাদেরকে মশলা করবো কি করে? আমি তো বিতাড়িত রাজনীতি করি না। আমি তো আপনাকে দিল্লি পাঠাতে চাই না। আমি আপনাকে লালবাগে রেখে, আমি কেরানীগঞ্জে রেখে আপনার বিচার করাতে চাই, এবং আমি চেষ্টা করতে চাই আপনাকে ফাঁসি দিতে। আপনি পারলে বাঁচেন, না বলে বাঁচেন। আর মেরে ফেলে, সময় চলে গেছে, তাই না? এটা সময় চলে গেছে, কিন্তু আমার ইচ্ছাও তো যায় নাই। আমার ইচ্ছাও তো যায় নাই, এই বাংলাদেশের জনগণের ইচ্ছাও তো যায় নাই। হয়তো আপনি ব্যক্তিগত অসুবিধা হতে পারেন, কিন্তু আমার মনে ইচ্ছাও তেমন হয়ে যাচ্ছে। আমার তো 15 বছরে কষ্ট, দুঃখ, বেদনা, হতাশা আছে না? কিন্তু আমি চাই আপনার হতাশা বা বহুমুখী, শুধু আওয়ামী লীগের মাধ্যমে না, আপনার ভালোবাসার দলের মাধ্যমে আপনার হতাশাটা বেশি। কিন্তু না না, 5বার আপনাকে 5টা বার ঘোষণা করা হয়েছে আপনাকে। এই জন্য তো আমি ধন্য, এই জন্য ধন্য আমার বক্তব্য কগনিজেন্স নিয়েছে, আমার বক্তব্যটা তারা আমলে নিয়েছে। আমি কৃতজ্ঞ, কিন্তু আমার মতো একটা অধমের বক্তব্যকে তারা মূল্যায়ন করেছে। সেখানে তো আমি তো জানি এই কাজটা করলে আমার জেল হবে, এটি তো সাহসী কাজ। আমি তো জানি এটা করলে আমার মৃত্যু হবে, এটি তো সাহসী কাজ। তা আমি যে সবকিছু শেষে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনার প্রতি আমাদের শ্রদ্ধার জায়গাটা সবসময় ওই জায়গায়। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, আপনাদের যুদ্ধের কারণে আমাদের দেশ, আমরা দেশে বিদেশে গর্বিত বাংলাদেশের মানুষ আপনাদের কারণে। স্যালুট আতাউজ্জামান ভাই, ভালো থাকবেন। আমি একজন নগণ্য মুক্তিযোদ্ধা, লাখো লাখো মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ। এখানে আমার হয়তো বিন্দু মতো রক্ত নাই, হয়তো একটু ঘাম আছে, তবে আমি ধন্য যে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিলাম। আমার জীবন ধন্য, আমার পরিবারের জীবন ধন্য, আমার বংশ পরম্পরায় তাদের জীবন ধন্য থাকবে যে বাংলাদেশের সৃষ্টিতে তার বাপ দাদারা কিছু অবদান রেখেছিল। আমি একজন লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধের মধ্যে অতি নগণ্য একজন। আমার অবদান কোনো রকমই বলার মতো না, কোন রকমের ইতিহাসে লেখার মতো কোনো অবদান আমার নাই, কিন্তু আমার বিনীত, আমার সুযোগ, আমার ভাগ্য, আমি একটা মুক্তিযুদ্ধ ছিলাম। ধন্যবাদ আপনাকে সবাইকে, ধন্যবাদ আপনাকে আমাকে আহ্বান জানিয়েছে, শুধু অশ্লীলতা আমাকে শুনতে চেয়েছেন। আমি জানি না কি বলেছি, আমার যেটা বিশ্বাস করি, যেটা আমার মনের মধ্যে আসে, যেটাকে মনে করি বলা উচিত, যেটা মনে করি জানানো উচিত, আমি সেটা বিনয়ের সঙ্গে বোকার মতো বলতে চাই। কারণ বোকা বলছি এই জন্য, বোকা তার খুব ভালোভাবে বলেছেন এবং প্রায় 1 ঘন্টা আমাদের হয়ে গেছে। খুব ভালোভাবে বলেছেন এবং খুব ভালোভাবে বলতে বলতে আপনি 5টা বার আপনার দল থেকে বহিষ্কৃত হয়েছে। এর জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন। করেন ইনশাআল্লাহ, আমি যেন আরো চান্স পাই পরিষ্কার হওয়ার, আমি যেন আরো পাই পরিষ্কার হওয়ার, পরিষ্কার পাই। আল্লাহ সেই দোয়া করেন, সেই কামনা করি। আমি বিএনপি এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, সবাইকে কৃতজ্ঞতা। আমরা আসলে আমাদের প্রিয় একজন মানুষের সাথে আমরা আমাদের পক্ষ বিপক্ষে নানা কিছু যা সামনে হতে পারে, দেশটাকে আমরা সবাই ভালোবাসি, আমরা সবাই দেশটার ভালো চাই। আগামী বিগত দিনগুলোতে যত খারাপ হয়েছে, ভবিষ্যৎটা যাতে খারাপ না হয় সেটার জন্য আমাদের চেষ্টা। ভালো থাকবেন সবাই। জয় বাংলা। আপনি একবার জয় বাংলা বলবেন, মুক্তিযুদ্ধ বলতেন কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ, মুক্তিযুদ্ধ বলতেন না? জয় বাংলা অবশ্যই বলতাম, মুক্তিযুদ্ধ অবশ্যই বলতাম, কিন্তু জয় বাংলাটাকে আপনার দলীয় স্লোগানে বানালেন কেন? আপনি কেন জয় বাংলা খাবেন? আপনি চাইবেন আপনার স্লোগান জয় বাংলা, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা মুক্তিযুদ্ধ। আপনি যখন বাংলাদেশ সংবিধান লিখলেন তখন এটাকে জাতীয় স্লোগানে দিলেন না কেন? আপনি দলীয় স্লোগান নিয়ে গেলেন কেন? আপনি ভুল করেছিল। আপনি সংবিধান পঞ্চম সংশোধনী করার সময় পঞ্চম সংশোধনী করলেন না কেন? ভাইয়া, মুক্তিযুদ্ধের চেতনা, জয় বাংলা, এগুলাকে আপনারা কুকি করতে চেয়েছিলেন বলেই তো আজকে আমাদেরকে এই গ্লানি সহ্য করতে হচ্ছে। যাই হোক, ওই আপনি এখন আবার ওই আওয়ামী লীগের সম্পত্তি না, এখন আপনার সম্পত্তি করেন জয় বাংলা, কেউ বাধা দিবে না আপনাকে। কেউ বাধা দিবে? বাংলাকে আমরা পাবো না, সময় চলে গেছে। অনেকেই গঙ্গার আপনি মুক্তিযুদ্ধের সময়, আপনি অপারেশনে যাওয়ার সময় শুনে ভাইয়া, গঙ্গার পানি 72 সনে ফারাক্কা দিয়ে আটকে দিয়েছেন। বাংলাদেশে গঙ্গার পানি আর আসে না। এখন যে পানিটা পাই এটা পদ্মার পানি, এটাকে পদ্মার পানি বলতে হবে। গঙ্গার পানি আসে ভারতের গঙ্গার পানি বাংলাদেশে এখন আসে না। এখন আমরা আমাদের বৃষ্টি পানিটুকু পাই, যেটুকু আমাদের রাজশাহী কুষ্টিয়াতে বৃষ্টি হয়, এটা আমাদের পদ্মার পানি। পদ্মার পানি সবই ঠিক আছে, কিন্তু আপনার স্লোগান বীর মুক্তিযোদ্ধা, জয় বাংলা ছিল আমাদের 71-এর স্লোগান। গঙ্গা ছিল আমাদের পবিত্র নদী, কিন্তু সেই গঙ্গার
জয় বাংলা আপনাকে দখল করে নিজের সম্পত্তি বানাতে চেয়েছিলেন, সে সম্পত্তি বীর মুক্তিযোদ্ধা আপনার বলেনের আমৃত্যু স্লোগান, মৃত্যুর এক পর্যন্ত একজন মুক্তিযোদ্ধার আমৃত্যু স্লোগান জয় বাংলা। জীবনে ভুলেও জয় বাংলা বলবো না, ভুলেও জয় বাংলা বলবো না। আমি সবসময় এখন বাংলাদেশ জিন্দাবাদ বলবো, বাংলাদেশ জিন্দাবাদ, এটা আমি জোরের সঙ্গে বলবো। জিন্দাবাদ বললে জিন্দাবাদ বললে জিন্দাবাদ বললে ভুলগুলো পাকিস্তান চলে আসবে, জিন্দাবাদ বললে ভুলগুলো পাকিস্তান চলে আসবে। এটা গঙ্গার হাওড়া ব্রিজ না, আমার পদ্মার উপরে পদ্মা ব্রিজ, আমরা পদ্মাকে দেখাবো, বাংলাদেশ পদ্মা সেতু। এটা কিন্তু জোড়াতালি পদ্মা সেতু না, অরিজিনাল পদ্মা সেতু। সবাইকে কিশোর ধন্যবাদ। বললাম তো পদ্মা সেতু, বললাম তো, ধন্যবাদের জন্য আপনাকে। অবশ্যই, থ্যাংক ইউ।